খিদা কইতা ভাই খুশিতে আমি অস্থির। তবে আমি মনে করছি সত্যি কথা, আমরা তারা মনে আর কোনো ঘটনা ঘটাইতো না, কিন্তু ঘটনা ঘটাই দিছে কোথায়? একদম বল্লার চাকের ভিতরে ঢুইকা। ইতানে বোঝে না যে আমরার তারা যদি একসাথে এভাবে বাঘের মতন ঝাঁপাই পড়ে পরিস্থিতিটা বদলাইতে বাধ্য। তবে আলহামদুলিল্লাহ জিনিস আছে, খেলা জমছে। ভারতীয় লোক আমার একটা লোক মারবে, আপনি দরকার হলে 3টা মারেন, মাইরা নিয়ে আসেন। এইভাবে আপনি স্ট্যান্ড না নিলে টিট ফর ট্যাট। আপনি চোখে চোখ রেখে কথা যতদিন না বলবেন, আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। আগামী 24 ঘন্টার মধ্যে তোল পার সৃষ্টি করে দিবে। বিএনপিকে অগ্রাহ্য করেই চূড়ান্ত সিদ্ধান্ত এখন প্রফেসর ইউনূসের হাতে। বিজয়ের দ্বার প্রান্তে গত 24 ঘন্টায় বাংলাদেশে এই প্রথম বোধহয় এরকম ঘটনা ঘটলো। এরকম খুবই গুরুত্বপূর্ণ খবর আসছে এবং সেই খবরটা আসছে আরো সেন্সিটিভ একটা খবরকে কেন্দ্র করে। তারা কি বলতে চাইছে, ভেতরে কি ঘটছে, এর পেছনের কারণ কি যে এই ঘটনা ঘটেছে, ভেতরে আরো অনেক কিছু নাকি ঘটেছে। আজকের ভিডিওতে 3টা ভালো খবর তো অবশ্যই আমি দেখাতে চাই, মানে কতটুকু খুশি হবেন সেটা আপনার বিষয়। বাট বাংলাদেশকে আসলে হতাশার জায়গা থেকে যে মানে বারবার আমরা ঘুরতে দেখি আর কি, তো সেরকমই কিছু ভালো খবর। 24 ঘন্টার মধ্যে কিন্তু আবার এরকম একটা নতুন স্থান আমরা বের করে ফেলেছি। আজকে আপনাদের সামনে আমি 4টি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই 4টি বিষয়ে অল্প অল্প করে কথা বলবো, কারণ 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টির ভিতরে প্রথম যেটা বলবো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকে আপনাদের সামনে আমি 4টি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই 4টি বিষয়ে অল্প অল্প করে কথা বলবো, কারণ 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টির ভিতরে প্রথম যেটা বলবো, ডাকসু নির্বাচনে জয়লাভ করার পরে ছাত্র শিবির নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই কাজটা যদি তারা সফলভাবে করতে পারে তাহলে তাদের আর ডাকসু থেকে সরানোর মতো আমার মনে হয় কেউ নাই। 2 নম্বরে যেটা বলবো, ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মী জুবায়েদ হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ড সম্পর্কে এবং ছাত্র দলের একজন নেতা, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে এজিএস প্রার্থী ছিল এশা, তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এই বিষয়ে একটু কথা বলবো। আর 3 নাম্বার বলবো, নাহিদ ইসলাম জামাতের পিছে লাগতে গিয়ে এমন অবস্থা তার হয়েছে, তিনি এখন ফেসে যাচ্ছেন, এরকম একটা অবস্থা। আর 4র্থ নাম্বারে গিয়ে আজকে একটু জামাতের একটা বিষয়ে, জামাতকে একটু ধরা দরকার, একটু এই বিষয়টা বলা দরকার। জামাতের সমালোচনা করার সুযোগ বহুদিন পাই না, আজকে একটু পেয়েছি, এই বিষয়টা একটু বলবো। তো চলেন আমরা আল্লাহর নাম নিয়ে প্রথমটা থেকে শুরু করি। সাদিক কায়েম তিনি আজ একটি বক্তব্যে চমৎকার একটি কথা বলেছেন, যে তার এই বক্তব্যের পরে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীগুলো রয়েছে, আমাদের যে সমস্ত বোনেরা রয়েছে, এই বোনেরা নতুন করে ছাত্র শিবির সম্পর্কে ভাববে। তিনি আল্লাহ রসুলের একটা হাদিস উল্লেখ করে বলেছেন, যদি কারো একটা সন্তান থাকে তিনি ওই সন্তানকে মানুষ করেন তার বংশের মুখ উজ্জ্বল করার জন্য। কিন্তু তাদের এটি মনে রাখা দরকার যে তার যদি একটি মেয়ে থাকে তাহলে ওই মেয়ে যদি সঠিকভাবে লালন পালন করেন তাহলে এক বংশের নয়, তিনি 2 বংশের মুখ উজ্জ্বল করেন। তার পিতার বাড়ির মুখ উজ্জ্বল করেন মানুষের মতো মানুষ হয়ে, আর তার শ্বশুর বাড়ি গিয়ে তিনি সুসন্তান জন্ম দিয়ে ওই বংশেরও মুখ উজ্জ্বল করেন। কোন নারীবাদী আজ পর্যন্ত এই কথা কোনোদিন বলেছে? তাদের মাথার ভিতর ঢুকবে এটা? কোনোদিন ঢুকবে না। এবং বাংলাদেশে অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা নারীদের সম্পর্কে এই ধরনের মন্তব্য তো দূরের কথা, এই ধরনের চিন্তা তো দূরের কথা, তারা নারীদের কোন ধরনের পণ্য মনে করে সেটি আমি আসবো একটু পরেই, তখন বুঝতে পারবেন। তো এখানে সাদিক কায়েম আরেকটি কথা বলেছেন। আপনারা জানেন যে রিডিং রুম তৈরি করা হয়েছে, রিডিং রুমগুলোতে এসি লাগিয়ে দিয়েছে, মসজিদে এসি লাগানো হয়েছে। সর্বশেষ তারা চমৎকার একটি কথা বলেছেন যে এসিটা লাগানো শুরু হয়েছে বোনেদের হল থেকে, ছাত্রী হল থেকে। ভাবেন, কিন্তু পুরুষদের হল থেকে নয়। সাদিক কায়েম বলেছেন, আমি ভিডিওটা এখানে একটু দিয়ে দিব, তিনি বলেছেন যে এসি লাগানো বোনেদের হল থেকে শুরু হয়েছে, বোনেদের হলে সম্পূর্ণ করার পরে তারপর আমরা ভাইদের রিডিং রুমে শুরু করব, এবং এটি আমরা করব। ফরহাদ বলেছেন যে ডাকসুর ফান্ডে 1টা টাকা নাই, শূন্য ফান্ড। কোথা থেকে আসছে? শিবির তার নিজস্ব ফান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে ডোনেশন জোগাড় করে এই কাজগুলো করছে। সুতরাং এইটা বাস্তবায়ন হবার পরে কেন নারীরা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, এবার একটু ভাবুন। এইটা সম্পূর্ণ হবার পরে আমার মনে হয় ডাকসু থেকে ছাত্র শিবিরকে সরাতে পারবে এরকম শক্তি জোর করে ছাড়া গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে কেউ ছাত্র শিবিরকে ওখান থেকে সরাতে পারবে এরকম ক্ষমতা কারোর আছে বলে আর মনে হচ্ছে না। কারণ
মেয়েরা বুঝে ফেলেছে, ছাত্ররাও বুঝে ফেলেছে যে তারা হিরোখণ্ড চিনতে ভুল করেনি, তারা সঠিক নেতৃত্ব নির্বাচন করে তাদের নেতা নির্বাচন করেছে। তৃতীয় নাম্বারে যেটি বলতে চেয়েছিলাম, নাহিদ ইসলাম তিনি গতকাল একটি পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। সেখানে তিনি বলেছেন যে জামাত ইসলাম যে পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছে এটি তাদের রাজনৈতিক ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। তার এই বক্তব্যের পরে রাজনৈতিক ময়দানে চরম তোলপাড় শুরু হয়ে গেছে যে কালকের একটা দল, ওদেরকে তো আমরা ভালোবাসতাম, তাহলে এই ধরনের কথাবার্তা কেন সে বলা শুরু করলো? জামাত ইসলাম জুলাই সনদে স্বাক্ষর করেছে, এটি জামাত ইসলামের সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে। আরে ভাই, জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, তুমি বিএনপির পিছনে লেলিয়ে বেড়াচ্ছ, দৌড়ায় বেড়াচ্ছ, আর তুমি জামাতের পিছনে লাগলে কি জন্য? বুঝলাম না, এটি কি সাধারণ মানুষ বোঝে না? জামাতের পিছনে লাগার তার একমাত্র কারণ সে বিএনপির সাথে গুলু করে ফেলেছিল যে জামাত যদি এই সনদে স্বাক্ষর না করে 2-3 দিন পরে এনসিপি স্বাক্ষর করবে, স্বাক্ষর করার পরে তারা বিএনপি এবং এনসিপি মিলে জামাতকে একটা কিক দিয়ে সরাই দিবে, এই ছিল তাদের পরিকল্পনা। জামাত যখন তাদের এই চালটা ধরে ফেলেছে, স্বাক্ষর করেছে, স্বাক্ষর করার পরে এখন তার পিছনে লেগেছে। এখন নাহিদ ইসলাম এরকম বলা হচ্ছে, কেউ কেউ বলছে মাহফুজ এই পোস্ট লিখে দিছে, তো সে জামাতকে যখন এরকম একটা মন্তব্য করেছে, আজকে সারাদিন আপনারা লক্ষ্য করেছেন টক শোতে আমাদের জুনায়েদ সাকি ভাই, নূর ইসলাম নূর, তারপরে আবু হেনা রাজ্জাকি, মাসুদ কামাল, যারা মূলত নিয়মিত টক শোতে কথা বলে, এরা প্রত্যেকেই নাহিদ ইসলামকে সমালোচনা করেছে যে নাহিদ ইসলাম এটি তার দলগত হতাশা থেকে, তিনি তার দলের ভবিষ্যৎ দেখে, তার ব্যক্তিগত হতাশা থেকে এই কথাটি তিনি বলেছেন, এটি তার একেবারে শিশুসুলভ বোকামি, এখানে রাজনৈতিক কোনো প্রজ্ঞা নেই। এমনকি কেউ কেউ এটিও বলেছেন যে তিনি শাপলা প্রতীক যখন তারা পাচ্ছে না এবং যখন নির্বাচন কমিশনে দৌড়াদৌড়ি করেও তার নিবন্ধনের কুল কিনারা করতে পারছে না, তখন বিএনপিকে ম্যানেজ করে এই বক্তব্য সে দিয়েছে যে ওই শাপলা প্রতীক পাওয়ার জন্য। এ বিষয়ে আর আমাদের কিছু বলা নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাত নিষিদ্ধ হওয়া উচিত, বুঝলেন? এই যে জামাত নিষিদ্ধ হওয়া উচিত আগে, কেন? এইটি তো ইন্ডিয়ানদের দাবি, কারণ এইটা হলে ইসলাম বিদ্বেষ চরণ যাবে। এই দাবিটাই তো আওয়ামী লীগের দাবি। 15 বছর ধরে তো এইটার ব্যবসা করে গেছে তারা। চেতনার ব্যবসা না, চেতনা বিরোধী। চেতনা বিরোধী মানে জামাত ইসলাম। তো জামাত ইসলামের নামে আপনারা কোর্ট বসেছিলেন না, ফাঁসি দিয়েছিলেন না, ফাঁসির নাটক করেন নাই? জামাত ইসলাম তো খুবই এত খারাপ, জামাত ইসলামকে কোপালে এই জন্য সবচেয়ে খুশি হবে হিন্দুত্ববাদীরা। তা এখন আপনিও সেই দলে বেড়ে গেলেন। এই ভাঙা হাট যখন ভেঙে গেছে, তখন আপনি বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাত ইসলাম নিষিদ্ধ হওয়া উচিত। একটা যুক্তি দিচ্ছেন, বাড়ি মজার যুক্তি। বলছে জুলাই আগস্ট আন্দোলনে বড় 2000 লোক মরছে, 2000 লোক মরার জন্য যদি আওয়ামী লীগ সিদ্ধ হইতে পারে, তাহলে স্বাধীনতা যুদ্ধে 30 লাখ মরছে। এই যে দেখেন, শেখ মুজিবুর বয়ান উঠাই নিয়ে আসছে। ওটা যে বিএনপি করে হুশ নাই। শেখ মুজিবের বয়ান উঠে এনে সে বলতেছে যে এটা 30 লাখ মরছে। 30 লাখ আর কোথায় 2000? না, 2000-এ যদি আওয়ামী লীগ সিদ্ধ হয় তাহলে 30 লাখে তো জামাত ইসলাম সিদ্ধ হবে। মজা না? হেভি মজার আর্গুমেন্ট দিয়েছে কিন্তু। আচ্ছা, এরপরে আসে দেখেন, তাহলে 30 লাখের শহীদের রক্ত স্বীকার করে 24-এর গণউত্থান বিপ্লব বলে আরো আসতেছে। দেখেন 5ই আগস্টকে এই জন্য যারা দ্বিতীয় স্বাধীনতা বলতেছে, নতুন সংবিধানের কথা বলতেছে, তারা তার অন্তরে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে। ইন্ডিয়ানরা হেভি হাত ফেলে দিবে, হেভি হাত ফেলে দিবে, খুশিতে চুম্মা দিবে আপনাকে। হ্যাঁ ঠিক, আমরা যেতে চাইছিলাম, আমরা ইন্ডিয়ানরা বাংলাদেশের স্বাধীনতা করে দিয়েছিলাম। আর সেটাকে আপনারা অস্বীকার করতে আসতেছেন। হ্যাঁ, আপনারা জামাতি হেভি চলছে না? হেভি আর্গুমেন্ট হয়েছে কিন্তু যে জিনিসটা নাই সেটা হলো এই বক্তব্য ব্যাখ্যা কি জিয়া রহমানের ব্যাখ্যা? এটা কি বিএনপির ব্যাখ্যা? বিএনপির জন্মকালীন যেসব ব্যাখ্যা ছিল তার এইগুলো কি তার সাথে সম্পর্কিত, এই সঙ্গে রিলেটেড? কি মনে হয় আপনার হয়েছে? এবার এখন আপনি কি বিএনপি আছেন? বরকতুল্লাহ বলু, এই জন্য বললাম আপনার তো নয়া হাসিনা হয়ে গেছে। আপনারা ভাবছেন আওয়ামী লীগের জামাটা পরে নিলে চুম্মা দিয়ে ইন্ডিয়া আপনাকে ক্ষমতা বসে দিন। আপনারা যে কি করতেছেন? আপনার এলাকায় কি জামাতের ক্যান্ডিডেট শক্তিশালী? এই জন্য আপনি 71-এর কাহিনী নিয়ে এসে জামাতকে কোপানোর চেষ্টা করতেছেন, আওয়ামী লীগ গড়ানোর চেষ্টা করতেছেন। হ্যাঁ, নাকি ভাবতেছেন খুশি হয়ে আপনাকে ক্ষমতা বসে দিবে? আমাদের কোনো জ্ঞান বুদ্ধি কখনো হবে না। কি বলবো আপনাকে, আমি ভেবে পাই না। লাস্টে একটা কথা বলছেন, পিআর পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের উদ্দেশ্যে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন। আচ্ছা, মানুষ যদি উল্টা বলে এই যে এখন নির্বাচনের কথা বলে তো আপনি আসলে ইলেকশন পিছিয়েছেন, আপনিও তো একই অভিযোগে অভিযুক্ত, তাই কি হবে? এখানে মতামত প্রকাশের সময় এক একটা দল তার মতামত প্রকাশ করছে, তো প্রত্যেকটা মতামতকেই তো এভাবে বলা যায় যে আপনি ইলেকশন বন্ধ করতে চাইছেন। এই যে আপনি এটা মানেন না, ওটা মানেন, নোট অফ ডিসেন্ট দিবেন, গণভোট করা যাবে না, এই যে পিছিয়েছেন, আপনি কি ইলেকশন পিছানোর দায় আপনার বিরুদ্ধে না? আপনার বিরুদ্ধে আঙুল তোলা যাবে না? আপনি যেন তেন ভাবে একটা ইলেকশন করতে চাইতেছেন, এটাও কি ইলেকশন করার সৎ বুদ্ধি? এগুলো কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? দুনিয়ার সবাই হলো চোর আর আপনি হলেন সাধু। হ্যাঁ,
সব ফালাইতে দোষ হলো জামাতিদের। আর বাবা তাও জামাতিদের বিরুদ্ধে বলার অনেক পথ আছে, অনেক দোষ ত্রুটি তাদের আছে। আপনি 71 বারে তুলে নিয়ে আসেন, কেন? ইন্ডিয়া খুশি হবে? নিশ্চিত থাকতে পারেন ইন্ডিয়ার কোনো মুরুদি থাকবে না বাংলাদেশে। এটা খোঁজ করে বুঝে কথা বলবেন এখন থেকে। আর এরকম যদি আর বেশি দিন চালান, এই বিএনপি দলটাই নাই হয়ে যাবে, কিন্তু বলে দিলেন। ভাব বুঝে কথা বলেন, পুরান স্লোগান পুরান বয়ান দিয়ে আপনি নতুন করে কিচ্ছু অর্জন করতে পারবেন না। সম্প্রতি ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অংশ নিতে আমেরিকা গিয়েছিলেন। তো সেখানে গিয়ে ডক্টর ইউনূস কয়েকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে মিটিং করেছেন, এবং সেই মিটিং এর ফলো আপ হিসাবেই সেই হিউম্যান রাইটস গ্রুপগুলো ডক্টর ইউনূসের কাছে চিঠি লিখেছেন, এবং সেই চিঠিগুলো তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছেন। এবং যেই হিউম্যান রাইটস অর্গানাইজেশন ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন তার ভিতরে একটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, এবং এই হিউম্যান রাইটস ওয়াচ ছাড়াও আরো আছেন সিভিকাস। এই সিভিকাস হচ্ছে সিভিক ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন। এটা লিখেছে যে এটার উদ্দেশ্য হচ্ছে টু স্ট্রেংথেন সিটিজেন অ্যাকশন এন্ড সিভিল সোসাইটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এই সিভিকাস আছে, তারপরে কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, টেক গ্লোবাল ইনস্টিটিউট। তো এরা সবাই কিন্তু মোটামুটি একটি ভালো এবং প্রসিদ্ধ অর্গানাইজেশন। তারা ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন, এবং চিঠি দিয়ে তারা লিখেছেন যে আওয়ামী লীগের উপর নির্যাতন বন্ধ করতে হবে, এবং আওয়ামী লীগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। এখানে কিন্তু আবার হাসিনার যে গণহত্যার বিচার, এটা প্রশংসা করা হয়েছে, এবং আরো অনেক বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যেটা আমি যদি একটু আপনাদেরকে পুরো চিঠি পড়ে শোনাই, একটু ধৈর্য ধরে যদি শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে চিঠির উপর লেখা আছে 19 অক্টোবর 2025, মাননীয় অধ্যাপক মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, ঢাকা, বাংলাদেশ। মানে এটা হচ্ছে প্রাপক। এবং সাবজেক্ট 2025 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের সময় মানবাধিকার সিএসও সভা সম্পর্কে ফলো আপ। প্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, জাতিসংঘের সাধারণ পরিষদের সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির সঙ্গে সাক্ষাতের জন্য আমরা আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অবসানের 1 বছরের বেশি সময় পরে অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনরুদ্ধার, আইনি সংস্কার শুরু এবং বলপূর্বক গুম এবং অন্যান্য অপব্যবহারের তদন্তের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 2026 সালের নির্বাচনের আগে সংকীর্ণ সময়ে আমরা আপনাকে মানবাধিকার সুরক্ষা, সম্প্রসারণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এবং ভবিষ্যতে পশ্চাৎপসরণ রোধ করার জন্য প্রয়োজনীয় শক্তিশালী প্রতিষ্ঠান নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে নিরাপত্তা খাত মূলত অসংস্কৃত রয়ে গিয়েছে, এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবদিহিতা এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করেনি। দেখুন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা জবাবদিহিতা এবং সংস্কার প্রচেষ্টায় সম্পূর্ণ সহযোগিতা করেনি। হাসিনা সরকারের অধীনে গুরুতর নির্যাতনের জন্য বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরো পদক্ষেপ নিতে হবে। মানে হাসিনার আমলে যেই গুমখুন হয়েছে, নির্যাতন হয়েছে, এগুলো বিচারের জন্য ইউনূসকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে। তবে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে মামলা সহ চলমান নির্বিচার গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করা উচিত। আবার পড়ি, আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে মামলা সহ চলমান নির্বিচারে গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এরপর রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কিছু লিখছে। তারপরে আরো লিখেছে যে বাংলাদেশে বসবাসকারী সকলের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে আমরা নিচের পদক্ষেপগুলো দ্রুত অনুসরণ করার জন্য অনুরোধ করতেছি। আবার বলি, বাংলাদেশে বসবাসকারী সকলের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনাকে আমরা নিচের পদক্ষেপগুলো দ্রুত অনুসরণ করার জন্য অনুরোধ করতেছি। পদক্ষেপগুলো কি? যেমন জুলাই বিপ্লবের সময় এবং গত 15 বছরে হাসিনার সময় জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতন সহ গুরুতর নির্যাতনের জন্য অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করুন, মানে তাদের বিচার করুন। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মানবতা বিরোধী অপরাধ হিসাবে জোরপূর্বক গুম এবং নির্যাতনের জন্য বর্তমান এবং সাবেক সামরিক কর্মকর্তাদের, র্যাব এবং ডিজিএফআই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সেনাবাহিনীর এই জবাবদিহিতা, অভিযুক্ত সামরিক বাহিনীর এই সদস্যদের বিচারের জন্য সেনাবাহিনীর উচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করা। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।